কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 6-এর ইতিহাসের প্রশ্নোত্তর পর্ব চলছে 4 নম্বর চ্যাপ্টার থেকে, যেটার নাম ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এটা থেকে কিছু প্রশ্ন লেখানো হয়ে গেছে আর কিছু বাকি আছে, কিন্তু আজকে প্রশ্নোত্তর লিখতে ইচ্ছে করছে না। একভাবে প্রশ্ন লিখতে লিখতে একঘেয়ে হয়ে গেছে, তাই ভাবছি আজকে তোমাদের সাথে একটু গল্প করব। শুনবে তোমরা গল্প? ছোটোবেলায় তো ঠাকুমা দাদুর কাছে অনেক গল্প শুনেছ, শুনবে আমার কাছে গল্প? তাহলে হাত তোলো তো দেখি, কে কে গল্প শুনবে? আরে ধ্যাত, আমার তো খেয়ালই নেই, আমি তোমাদেরকে দেখতেই পাচ্ছি না, হাত তুললেও আমি দেখতে পাবো না। আচ্ছা ঠিক আছে, চলো আমি না হাত তুলে দিচ্ছি, শোনাবো তোমাদের গল্প। শোনো, আরুণির কথা, যেটা তোমাদের এই 4 নম্বর চ্যাপ্টারেরই রয়েছে 58 পাতায়। সেটা আমি আরুণির কথা প্রশ্ন আকারে না দিয়ে আমি তোমাদের গল্পের ছলে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের জিনিসটা মনে থাকে আর পড়তে না হয়। আরুণির কথা। তার আগে বলে নিই, আমরা যেমন এখন স্কুলে যেয়ে পড়াশোনা শিখি, তখন প্রাচীনকালে অনেক দিন আগে স্কুল পাঠশালা সব ছিল না। তখন কি হতো, গুরুগৃহে ছেলেরা, রাজার ছেলে হোক বা এমনি বাড়ির ছেলেরাও গুরুগৃহে গিয়ে পড়াশোনা শিখত, অস্ত্রবিদ্যা শিখত। তখন আমাদের এখন বলি শিক্ষক ছাত্র, তখন বলতো গুরু শিষ্য। যিনি শিক্ষা দিতেন তাকে বলতো গুরু, যে শিক্ষা নিত তাকে বলতো শিষ্য। তো গুরুগৃহে শিষ্যরা গিয়ে প্রায় 12 বছর থাকতো। তারপরে শিক্ষা শেষে একরকম অনুষ্ঠান হতো, সেটাকে বলতো সমাবর্তন। সমাবর্তন অনুষ্ঠানে এখন স্নানের ব্যবস্থা ছিল, যেটাকে থেকে নাম হয়েছে স্নাতক। এখন যেটা বলে গ্র্যাজুয়েশন বা বিএ পাসকে তখন বলতে স্নাতক, স্নাতক বলা হয়। তখন থেকে কথাটা চলে আসছে। এবং শিক্ষা শেষে গুরুদেবকে তারা একটা দক্ষিণা দিত। অনেকে সেটা গরু দান করত, তখন গরু ছিল অনেকের, গরু দান করত গুরুদেবকে গুরু দক্ষিণা হিসেবে। তো গুরুগৃহে গিয়ে কি করত শিষ্যরা? গুরুদেবকে সাহায্য করত। গুরুদেব কোথায় থাকতেন? তখন অরণ্যে বা জঙ্গলে কুঠিরে থাকতেন গুরুদেব আর গুরুমা। শিষ্যরা পড়াশোনা শিখত, সেই সাথে সাথে গুরুমাকে তারা সাহায্য করত বিভিন্ন কাজে। কিভাবে সাহায্য করত? গুরুমা তাদের জন্য রান্না করত, তারা গুরুমায়ের জন্য কাঠ, শুকনো কাঠ কুড়িয়ে আনতো, অথবা কাঠ কেটে গুরুমাকে দিত রান্না জ্বালানি হিসেবে। অথবা ফল গাছ থেকে, তখন তো প্রচুর ফল ছিল জঙ্গলে, প্রচুর ফল পাওয়া যেত, ফলকে পেট ভরাতো। তো হয় ফল কুড়িয়ে নিয়ে আসতো, অথবা গাছ থেকে পেড়ে নিয়ে এসে গুরুমাকে দিত। সবজি চাষ করত, সেখানেও তারা সাহায্য করত গুরুদেবকে। কৃষিকার্যে গুরুদেবকে সাহায্য করত। আশ্রমে গরু থাকতো, গরুদের পরিচর্যা করত এই শিষ্যরা। কিভাবে করত? গরুদের খাবার দিত, গরুদের মাঠে চড়াতে নিয়ে যেত, ঘাস খাওয়াতে নিয়ে যেত, গরুদের জলাশয়ে নিজে গা ধুয়ে দিত, দুধ ধুয়ে দিত গুরুমায়ের জন্য, দুধ খাবার জন্য। তো এই সমস্ত কাজ তারা গুরুদেবের কাছে করত। পরিবর্তে তারা কি করত? গুরুদেবের কাছে শিক্ষা নিত। ব্রাহ্মণ ক্ষত্রিয় ছেলেরা বা রাজার ছেলেরা গুরুদেবের কাছে অস্ত্রবিদ্যাও শিখত। কি বেদ পাঠ শিখত, বেদ পাঠের সাথে সাথে আর কি শিখত? গণিত শাস্ত্র শিখত, গণিত, ব্যাকরণ, ভাষা চর্চাও তারা গুরুদেবের কাছে করত। সেই সঙ্গে নিজেকে আত্মরক্ষা করার জন্য অস্ত্রবিদ্যা শিখত, লাঠি খেলা শিখত, এই সমস্ত তারা শিখত। সেরকম একজন মহর্ষি, গুরুদেব, মহর্ষি মানে মহাঋষি, মহান যে ঋষি, মহর্ষি আয়োধ্যৌম ছিলেন একজন মহর্ষি। তিনিও এরকম অরণ্যে কুঠিরে বাস করতেন। তার কাছে অনেক শিষ্য ছিল। 3 জন বিখ্যাত শিষ্য ছিল, বেদ, উপমন্যু এবং আরুণি। এবং
আয়ুর ধর্ম তাদের শিক্ষা দিতেন, তারাও গুরুদেবের হয়ে নানা রকম কাজকর্ম করত। এবার আয়ুর ধর্ম দেখলেন, আয়ুর ধর্ম গুরুদেব দেখলেন যে শিষ্যরা আমাকে কেমন ভক্তি করে, সে গুরু ভক্তি পরীক্ষা করার জন্য তিনি একটা কাজ করলেন। কি করলেন? বিভিন্ন জনকে বিভিন্নভাবে পরীক্ষা নিলেন। আরুণির জন্য একদিন দেখলেন, চিন্তা করলেন কিভাবে তাকে পরীক্ষা নেওয়া যাবে, গুরু ভক্তি ছেড়ে তাকে কতটা মানে, তার কথা কতটা শোনে, সেটা দেখার জন্য একদিন দেখছেন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে তিনি আরুণিকে ডেকে বললেন যে আমার ওখানে মাঠ আছে, খেতে চাষ করেছি, ওখানে আলের থেকে জলটা বেরিয়ে চলে যাচ্ছে, তুমি আলটাকে বেঁধে দিয়ে এসো। আল বলতে কি আগে বলে নিই। আল হলো কোনো জমির চারিদিকে ঘেরা, উঁচু করে মাটি দিয়ে ঘেরা থাকে, যাতে একটা জমি থেকে আরেকটা জমিকে আলাদা করা যায়। যা ধরো এটা আমার জমি, পাশে তোমার জমি, চারদিকে চারজনের জমি আছে, তাহলে আমার জমি আলাদা করে বুঝবো কী করে? সেটা আল দিয়ে বোঝা যায়। আল দিয়ে মাটি দিয়ে উঁচু করে, অল্প উঁচু করে ঘিরে দিলে তাহলে একটা জমি থেকে আরেকটা জমির পার্থক্য বুঝতে পারা যায়। আরেকটা কি না, আলে বৃষ্টির জল এসে পড়লে জল জমে থাকে, তাতে চাষ করার সুবিধা হয়। আল যদি না থাকতো, জল সব বয়ে চলে যেত, তাহলে চাষটা হতো না, ধান চাষ হতো না, গাছ শুকিয়ে যেত। কারণ আগেকার দিনে তো জলসেচ ছিল না বা সাবমার্সেল ছিল না, তখন বৃষ্টির জলের ওপরই চাষ নির্ভর করত। তো জল সেরকম ওই জল আটকে থাকে ওই আলের মধ্যে। আরুণি এলো, এসে দেখছে সত্যি সত্যিই জল বেরিয়ে চলে যাচ্ছে, জমি থেকে জল বেরিয়ে চলে যাচ্ছে। সে কী করলো, অন্য জায়গা থেকে মাটি নিয়ে এসে ওই জায়গায় দিল, আবার জলের তোড়ে জলের স্রোতে আবার মাটি ধুয়ে চলে গেল, এভাবে বারবার দিচ্ছে আর চলে যাচ্ছে। তখন সে চিন্তা করলো যে কি করব। এখনকার ছেলে হলে কি হতো, আরে ধ্যাত, যাচ্ছে গুরুদেব বলেছে যাচ্ছে, যাক, আমি আমার কাজ করি, আমি চলে যাই। তখন আরুণি কিন্তু গুরুদেবের আদেশ অমান্য করতে পারল না। সে কী করলো, যখন দেখছে মাটি দিয়ে আর আল থাকছে না, মাটি রাখা যাচ্ছে না, তখন চিন্তা করলো যে আমি যদি ওখানে শুয়ে পড়ি, উঁচু হয়ে শুয়ে পড়লে তাহলে আমার দেহেতে জলটা আটকে যাবে, তাহলে জলটা আর চলে যাবে না। সেই যে ভাবা সেই কাজ, সে ওখানে শুয়ে পড়ল। এবার জলটা আটকে গেল, জল আর বেরোতে পারলো না, জমির মধ্যে জল থেকে গেল। এবার যথারীতি সন্ধে হয়ে এসছে, ওটা হয়তো দুপুরের ঘটনা, সন্ধে হয়ে এসছে, সব শিষ্যরা গুরুর আশ্রমে ফিরে এসছে, গুরুদেবের আশ্রমে। কিন্তু গুরুদেব আরুণিকে দেখতে পাচ্ছেন না। সকলে হয়তো জিজ্ঞেস করলেন, কিরে আরুণিকে কোথায় দেখেছিস? কেউ তো দেখেনি। গুরুদেব তারপর মনে পড়ে গেল গুরুদেবের, আমি আলে পাঠিয়েছি তাকে আলটা বাঁধার জন্য, তাহলে চলো। শিষ্যদের নিয়ে সে আরুণিকে ডাকতে ডাকতে সেই আলে যেয়ে হাজির হলো ওই জমিতে। আরুণির ডাক শুনতে পেয়ে গুরুদেবের ডাক শুনতে পেয়ে গুরুদেবের কাছে উঠে এলো। তখন কি হয়েছে ঘটনাটা গুরুদেবকে আস্তে আস্তে সমস্তটাই সে বলল। শুনে গুরুদেব খুব খুশি হলেন, তার গুরু ভক্তি দেখে, তার কর্তব্য পরায়ণতা দেখে খুব খুশি হলেন, তাকে আশীর্বাদ করলেন এবং আল থেকে উঠে এলেন বলে তার নাম দিলেন উদ্দালক। এই আরুণি পরে উদ্দালক, মানে তিনিও একজন বিখ্যাত গুরুদেব হয়েছিলেন পরবর্তীকালে। তো তার যে ভক্তিপরায়ণতা, সেটা শুধু আশ্রমেই নয়, আজও প্রত্যেকের মুখে মুখে এটা ফেরে। তাহলে এর থেকে আমরা কি শিখতে পারি? যে গুরুর আদেশ পালন করা এবং কর্তব্যপরায়ণতা মানুষকে একটা জায়গায় নিয়ে যায়, যেটা মানুষকে মহান করে তোলে, শ্রেষ্ঠ করে তোলে। যে আজও আমরা আরুণির কথা আমরা আলোচনা বলছি, তার সেই গুণের জন্যেই আমরা তার কথা বলছি। তাহলে আজকে গল্পটা এখানেই শেষ হলো। তোমাদের বইয়ে আরেকটা গল্প আছে, একলব্য। যদি তোমরা শুনতে চাও আমাকে জানিও কমেন্টে, আমি শোনাবো। না হলে
আমি পরবর্তী প্রশ্ন উত্তরে চলে যাব। এই চ্যাপ্টারে যে আর প্রশ্ন বাকি আছে সে তাতে চলে যাব। ভিডিও কেমন লাগলো জানিও। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।